আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দর্শক, নির্বাচনের আরও খবর জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন এবং আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। নূর, দুপুর পর্যন্ত ভোটারদের উপস্থিতি কেমন দেখলেন? কোনো অভিযোগ আছে কিনা? সকাল ৯টা থেকে এবং কয়েকটি কেন্দ্রে ৯টার কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শুরু হয়েছে। সেই হিসেবে প্রায় ৪ ঘন্টা অথবা ৪ ঘন্টা থেকে কিছু বেশি সময় এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে। এই সময়ে আমরা যে কয়টি কেন্দ্র ঘুরে দেখেছি, সেই কয়টি কেন্দ্রের বিভিন্ন যে বুথ রয়েছে বা টেবিল রয়েছে, যেখান থেকে রিটার্নিং কর্মকর্তারা ভোটারদের সিগনেচার নিয়ে তাদেরকে ব্যালট পেপার দিচ্ছেন, সেগুলোতে গিয়ে আমরা যেমনটি বুঝতে পেরেছি 40% আশেপাশে, 40% বেশি কোথাও 40% কম শিক্ষার্থী ভোট প্রদান করেছেন ইতোমধ্যে। তবে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কত শতাংশ ভোট পড়েছে বা কত শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন, সেটি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো ধরনের কোনো পক্ষ থেকে জানানো হয়নি। এটি আমরা বিশ্ববিদ্যালয়ের যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই ভোট কেন্দ্রগুলোতে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, আনুমানিক 40%, 45% এবং 35% এই রকম শিক্ষার্থী, এই সংখ্যক শিক্ষার্থী ইতোমধ্যে ভোট প্রদান করেছেন। ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশ দেখছেন। তারা বলছেন যে ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে, ত্রুটি, অব্যবস্থাপনা, সেগুলোর পরেও সার্বিকভাবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কয়েকটি অভিযোগ আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকেও আছে, প্রার্থীদের পক্ষ থেকেও আছে, বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে আছে। তারা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। শিক্ষার্থীরা বলছেন যে অমোছনীয় কালি যেটি মোছার কথা না, সেটি মুছে যাচ্ছে। এই ধরনের একটি অভিযোগ রয়েছে এবং এটির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই অমোছনীয় কালি দিয়েই শিক্ষার্থীদের শনাক্ত করা হচ্ছে না, বরং এর বাইরে ভোটার যে তালিকা রয়েছে, সেই ভোটার তালিকার মধ্যে শিক্ষার্থীদের ছবিসহ, নামসহ ছবি রয়েছে এবং সেখানে তাদেরকে স্বাক্ষর দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে তাদের যে আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ড দেখিয়ে তারা ব্যালট পেপার নিতে পারছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা তাদেরকে আইডেন্টিফাই করছেন, তারপরে তাদেরকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অমোছনীয় কালির কারণে খুব একটা নির্বাচনের কারচুপির অথবা কোনো ধরনের অনিয়ম বলা যাবে না আর কি। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হবেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে চাকসু ভবন রয়েছে সেখানে অবস্থান করছেন আমাদের প্রতিনিধি হায়দরি, তিনি সেখান থেকে যুক্ত হবেন। হায়দরি ভাই, আপনি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পেয়েছেন কিনা, সেটি যদি একটু জানাতেন। হ্যাঁ নূর, যেটা আপনি বলছিলেন যে অভিযোগ, সকাল থেকে আমরা ক্যাম্পাসে, পুরো ক্যাম্পাসে বিভিন্ন প্যানেলের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, সবার সাথে। তো আমরা মূলত যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এদের মধ্যে কোনো পরস্পর বিরোধী কোনো অভিযোগ আমরা শুনিনি। ওই যেটি আপনি বললেন যে নির্বাচন কমিশনের যে আয়োজন, সেই আয়োজনে তারা কিছু টুকটাক অভিযোগ করেছেন এবং কিছুক্ষণ আগে ছাত্র শিবির প্যানেলের যে ভিপি, উনি এখানে নির্বাচন কমিশনে এসে ওই একই অভিযোগ তারা করেছেন, কিন্তু বড় ধরনের অভিযোগ হয়নি এবং তারা পরস্পরের বিরুদ্ধেও কোনো অভিযোগ করছেন না। ফলে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা এখানে কোথাও লক্ষ্য করিনি। তাছাড়া এখানে আজকে যেটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হচ্ছে এবং দিনের প্রায় অর্ধেক হয়ে গেছে ভোট, এর মধ্যে আমরা দেখলাম যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভোটারদের এবং তারা পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর পরিবেশে তারা বেশ এনজয় করছে এই নির্বাচনটিকে এবং প্রশাসনের পক্ষ থেকেও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 2000 সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রম শেষ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো আমরা এই পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো খবর পাইনি এবং ভোট সুষ্ঠুভাবে, সুন্দরভাবে চলছে। দর্শক, আমরা জানছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র হল সংসদ নির্বাচন চাকসুর খবর।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণের জন্য 8টি একাডেমিক ভবন ও জুবরি ভবনে স্থাপন করা হয়েছে 17টি ভোট কেন্দ্র। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে 990টি বুথ। এসব বুথে ছাত্রদের 11টি ও ছাত্রীদের 6টি আবাসিক হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবে। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901 জন। এদিকে রাকসু নির্বাচনের ঘিরে আজ থেকেই ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে 2000 পুলিশ সদস্য। দর্শক, মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের কাছে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, আগুন নেভাতে আসলে কত সময় লাগতে পারে? ফায়ার সার্ভিস কি বলছে? বুয়েটের বিশেষজ্ঞ দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস যেটি বলছে তাদের বক্তব্য অনুযায়ী, যেহেতু বিষাক্ত গ্যাস ভিতরে রয়েছে, তারা সেই ঝুঁকিটা নিতে চাচ্ছেন না। তার কারণ বেশ কিছুদিন আগে টঙ্গীতে এরকম একটি কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে 3 জন ফায়ার ফাইটার মারা গিয়েছেন। এখন যেটি হচ্ছে, ফায়ার সার্ভিস অপেক্ষা করছেন বুয়েটের বিশেষজ্ঞ দল কি বলে, সেটি নিয়ে তারা পরবর্তী পদক্ষেপের দিকে যাবেন। এখনো নিখোঁজের স্বজনরাই ঘটনাস্থলে আছেন। তারা তাদের নিখোঁজ স্বজনদের খোঁজে তারা এখনো বিভিন্ন জায়গায় ঘুরছেন। তবে এখানে ক্ষোভের জায়গায় যারা নিখোঁজের পরিবার যারা বলছেন, এখন পর্যন্ত কোনো হেল্প ডেস্ক গঠন করা হয়নি। অর্থাৎ এটা হেল্প ডেস্ক যদি থাকতো, তাহলে যারা অভিযোগ করছেন বা যারা বলছেন তাদের স্বজনকে তারা পাচ্ছে না, তাহলে সেখানে যে অন্তত সেই তথ্যটি তারা দিতে পারে যে কারা কারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। যদিও সংবাদ সম্মেলনের মাধ্যমে ফায়ার সার্ভিস বলেছে যে 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপরে হয়তো আর নতুন কোনো মরদেহ এই পোশাক কারখানা থেকে যেগুলো উদ্ধার করা হয়েছে সেখানে নেই। তবে গোডাউনে কেউ থাকতেও পারে বলে তারা আশঙ্কা করছেন। এখন যেহেতু তারা ভিতরে প্রবেশ করেননি, প্রবেশ করে কোনো কিছু এখনো যদি কার্যক্রম শুরু করা হয়নি, তবে তারা মনে করছেন যে গোডাউনের ভিতরে আসলে কেউ নেই। আপনি জানেন যে ঘটনাস্থলে কিন্তু সমাজ কল্যাণ উপদেষ্টাও এসেছিলেন, তিনিও পরিদর্শন করে গেছেন। সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল যে এই আবাসিক এলাকার মধ্যে কিভাবে কেমিক্যাল গোডাউন গুলো রাখা হয়। যেহেতু বলা হচ্ছিল সংস্কারের কথা, যে অন্য আগের আমলের আওয়ামী লীগের আমলে যেসব আসলে বিভিন্ন ভাবে যে আবাসিক এলাকাগুলোতে যেভাবে কেমিক্যাল গোডাউন রাখা হয়েছিল, এত 1 বছরও কেন সেগুলোতে সংস্কারের কথার যে বিষয়গুলো সেগুলো কেন করা হলো না, এবং কেন এখনো এই মিরপুরে আমি খোঁজ নিয়ে দেখেছি যে আরো বেশ কয়েকটি জায়গায় কেমিক্যাল গোডাউন রয়েছে, যেসব গোডাউন গুলোর বিরুদ্ধে কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে তিনি বলেছেন যে সরকার অবশ্যই কঠোর অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে এসব জায়গায় অবৈধ যেসব কেমিক্যাল গোডাউন রয়েছে সেই গোডাউন গুলোতে তারা অভিযান পরিচালনা করবেন, সেগুলো বন্ধের বিষয়ে তারা কার্যকর পদক্ষেপ নেবেন। তো এখন হচ্ছে ফায়ার সার্ভিসের যে অভিযান কার্যক্রম, যদি আমি বলি আগুন নিভানোর কার্যক্রমটি তারা স্থগিত করে রেখেছে। অর্থাৎ বুয়েটের বিশেষজ্ঞ দলের পরামর্শ নিয়েই তারা পুরোপুরি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই রাসায়নিক গোডাউনের আগুন, সেটি তারা পরবর্তী পদক্ষেপে যাবে। দর্শক, মিরপুর রূপনগর থেকে জানছিলাম আগুনের সর্বশেষ খবর। বাড়ি ভাড়া ও বেতন বৃদ্ধির দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান শেষে শাহবাগের দিকে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক ও কর্মচারীরা তাদের আন্দোলনে যোগ দেন। শহীদ মিনারে অবস্থান করে নিজেদের দাবির পক্ষে স্লোগান ও বক্তব্য দেন তারা। এ সময় শিক্ষকরা বলেন, অবিলম্বে প্রজ্ঞাপন জারি না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারির জন্য বুধবার বেলা 12টা পর্যন্ত সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নেয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে পদযাত্রা করেন। এখন শাহবাগ এলাকায় অবস্থান করছেন শিক্ষক কর্মচারীরা। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, শিক্ষকরা কি বলছেন? শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন? শাহবাগের পরিস্থিতি আসলে তারা তো শহীদ মিনারে অবস্থান করছিলেন। আপনি জানেন যে 4 দিন থেকেই তারা শহীদ মিনারে অবস্থান করছেন এবং গতকালকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হলেও সেখানে পুলিশি বাধার মধ্যে তারা যেতে পারেননি। তবে আজকে সকাল থেকেই তারা বলছিলেন যে শহীদ মিনার আসবেন। অবশেষে ঠিক দুপুর 2টার পরেই তারা শহীদ মিনার থেকে শাহবাগে এসে অবস্থান করেছেন।
এবং এই অবস্থানে আমরা দেখছি যে শাহবাগের যে মোড়, সেই মোড়টি তারা এখানে অবস্থান করছেন এবং এখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন যে বাড়ি ভাড়া 20%, মূল বেতনের 20% এবং চিকিৎসা ভাতা 1500 টাকাতে উন্নীত করার জন্য যে দাবি তারা করছেন, তারা সেই দাবিতে অনড় রয়েছেন এবং তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। বলছেন অবিলম্বে তাদের এই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে তারা কিন্তু এই সড়ক থেকে উঠে যাবেন না। এবং আমরা দেখেছি যে ঠিক শাহবাগ থানার সামনে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে আজকে তারা শাহবাগে এসেছেন এবং অবস্থান করছেন। এখানে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক এবং কর্মচারী অবস্থান করছেন এবং তারা যে দাবি করছেন সেই দাবিটিকে নিজেরা যৌক্তিক মনে করছেন এবং এই যৌক্তিক দাবি মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। সেক্ষেত্রে তারা এখান থেকে যখনই হোক তারা বলছেন যে আজকে শাহবাগে তারা থাকবেন এবং পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও পর্যন্ত কর্মসূচিতে যেতে চান। নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, শিক্ষক নেতৃবৃন্দের সাথে। তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন এবং দাবি পূরণ করেই তারা ঘরে ফিরে যাবেন। তারা চান না ক্লাস বর্জন করতে। তাদের দাবি মেনে নিলে তারা মেনে নেওয়ার সাথে সাথেই ক্লাসে ফিরে যাবেন এবং ক্লাসে ফিরে নিয়মিত যে ক্লাস পরিচালনা করার যে বিষয়গুলো সেগুলো তারা করবেন। তো সব মিলিয়ে এখানকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে শাহবাগে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে শাহবাগেই তারা অবস্থান করবেন, এখান থেকে আন্দোলন চালিয়ে যাবেন। শোভন। দর্শক, আমরা শাহবাগ থেকে জানছিলাম শিক্ষক আন্দোলনের খবরাখবর। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে গ্রেফতার থাকা ১৬ সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি ও আমলাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে খাস কামরায় বসে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে চতুর্থ দিনের মতো শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ২ নম্বর অভিযোগ তথা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার হত্যার অভিযোগ সম্পর্কে যুক্তি তুলে ধরা হচ্ছে। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়া হত্যা মামলায়ও সাক্ষ্য গ্রহণ চলছে। বিভিন্ন দাবি দাওয়া তুলে দেশকে বিভাজন না করে দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন। এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন। একটা জনগণের একটা প্রতিনিধি আসুক, তারপরে এই বিষয়গুলি আরো তর্ক বিতর্ক করা যাবে। রাজধানী কলাবাগানে স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গতরাতে পুরান ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, স্বামী স্ত্রীর পারস্পরিক অবিশ্বাস ও আস্থার অভাব এবং সম্পত্তি নিয়ে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল জানায়, স্ত্রীর পরকীয়া সন্দেহে সে তার স্ত্রীকে হত্যা করেছে। সে আরও জানায়, সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে মাথায় এলোপাথারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পরে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে সে। এর আগে নিহত তাসলিমা আক্তারের ভাই কলাবাগান থানায় নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করে। গোয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার, এইটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি। রাত্র 10টার দিকে আমরা কোর্টে পাঠিয়ে দিচ্ছি। যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা সিআরপিসির 164 বলে, ওটার জন্য আমরা পাঠাবো। ওইখানে যদি সে স্বীকারোক্তি দেয় আমাদের কাছে যেটা বলেছে, তাহলে তো এটা মোটামুটি একটা ভালো অবস্থানে যাবে আমাদের তদন্তের দিক দিয়ে। এই ছিল দুপুরের খবরে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।